আরে আকাশ, তুমি চলে আসলে, তা কেমন আছো? আর আসতে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হয়নি মানে? গ্রামের রাস্তা অনেক খারাপ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জীবনের অর্ধেকটা আয়ু আজকে কমে গেছে। ইস! বাপ রে বাপ, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো গাঁয়ে থাকো না, সরাসরি শহর থেকে আমাদের গাঁয়ে টুক করে পড়েছো। তুমি এই গ্রামের পঞ্চায়েত প্রধানের বাড়িতে জায়গির মাস্টার হিসেবে এসেছো। জায়গির রাখার আগে আমি যখন সব শিক্ষকদের সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন তাদের মধ্যে ভালো ব্যবহার, আদব লেহাজ জানা, অমায়িক ভদ্র হিসেবে তোমাকেই মনে হয়েছিল। তাই জায়গির রাখার অগ্রাধিকার আমি তোমাকেই দিয়েছিলাম। আমি কি কোনো ভুল করে ফেলেছি? না না, তা বলিনি। বলতে চাই, আমার মান রাখবার দায়িত্ব এখন কিন্তু তোমার। আর তোমার ছাত্র এখন ঘরে নেই, স্কুলে গেছে, কিছুক্ষণ পরই চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। এখন ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি বরং বাজারের দিক থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, সেটাই ভালো হবে। অনেক দূরে রাস্তা তো, আমারও অনেক ক্ষুধা লেগে গেছে। আপনি বরং বাজার থেকে ভালো মন্দ কিছু নিয়ে আসুন। আপনার বাসার লোকজন রান্নাবান্না করলে একটু শান্তিমতো খেতে পারবো। আরে যাও যাও, আগে ঘরে গিয়ে বসো। তোমার কাঁথা, কম্বল, লেপ, তোশক, হেরিকেন সবই নিয়ে যাও। তোমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে। শোনো আকাশ, এই হলো তোমার ছাত্র রাজু। ও পঞ্চম শ্রেণীতে পড়ে। ওকে পড়ানোর জন্যই তোমাকে জায়গির মাস্টার হিসেবে নিয়ে আসলাম। এখানে থাকবে, খাবে, তার বিনিময়ে আমার ছেলেকে পড়াবে। গ্রামের মানুষের সাথে তোমার বেশি মেলামেশা করবার কোনো প্রয়োজন নেই। যে দায়িত্ব নিয়ে এই গ্রামে এসেছো সেটা যথাযথভাবে পালন করবে। আর কোনো সমস্যা হলে আমাকেই জানাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা রাজু, তুমি কি আজকে থেকেই পড়তে বসবে? না না, আমি মোটেও আজকে থেকে পড়তে বসবো না। তুমি মানে আপনি আমাদের বাড়িতে আসবার আজকে প্রথম দিন। আজকে কেন আমাকে পড়তে হবে? আমি একদম পড়বো না আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে আজকে পড়াবো না। আজকে আমরা শুধু গল্প করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, আমরা দুজন মিলে অনেক মজা করবো আজকে। তুমি তো দেখছি একদম বাচ্চাদের মতো করছো। শিক্ষক হিসেবে তোমার যেটা দায়িত্ব তুমি সেটা করবে। বাচ্চাদেরকে সাথে নিয়ে পড়াতে বসবে, সেটা না করে তুমি জিজ্ঞাসা করছো যে পড়বে কিনা। কোনো বাচ্চাকে পড়তে বসবার কথা জিজ্ঞাসা করলে ওরা কি তোমাকে বলবে যে আমি পড়তে বসবো? কেন অকারণে ওকে জিজ্ঞেস করছো? খাওয়া দাওয়া শেষ হলে ওকে পড়তে বসাবে তুমি। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। গিন্নি, তুমি কি আকাশের জন্য থাকবার ঘরের ব্যবস্থা করেছিলে? আমি তো সকালে তোমাকে ওর থাকবার ঘরটা গুছিয়ে রাখতে বলেছিলাম। তা তুমি কি দেখিয়ে দিয়েছো ও কোথায় থাকবে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছি তো। বাহির বাড়ির আঙিনায় জায়গিরদারদের থাকার ওই কাছারি ঘরখানা সকালেই গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আকাশ ওখানেই উঠেছে। সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। খাবার খেয়ে নাও, তারপরে আবার বাকি কথা বলবে নাকি এখনই সব কথা শেষ করবে? শোনো আকাশ, আমার বাড়ি কিন্তু খালের পাড়ে, তাই এখানে প্রচুর ঠান্ডা বাতাস আসে। আর এই শীতে তো একদম হাড় কাঁপানো বাতাস আসবে, তাতে তো আর কথাই নেই। তা তুমি ওই কাচারি ঘরটাতে একটু সাবধানে থেকো, হ্যাঁ? না হলে আবার ঠান্ডা জ্বরে ভুগতে হতে পারে তোমাকে। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল রাখবো। আরে আপনি আবার কোথাকার কে? এত সকাল সকাল আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন? আগে তো কখনো দেখিনি এই গায়ে। নতুন নাকি? তা কাদের বাড়িতে এসেছেন? আরে মেয়ে, একটু থামো থামো, জিরিয়ে নিয়ে তারপর আবার প্রশ্ন করো। এতগুলো প্রশ্ন একসাথে করলে কি আর উত্তর দেওয়া যায় নাকি? আমি তোমাদের গাঁয়ের পঞ্চায়েত প্রধানের বাড়িতে উঠেছি জায়গির মাস্টার হিসেবে। ওনার ছেলে রাজুকে পড়াবো। তোমাদের বাড়িও দেখছি খালপাড়ে। আপনি কি বললেন? জায়গির মাস্টার? এই নাম আগে কোনোদিনও শুনেছি বলে তো মনে পড়ে না। আমাকে একটু বুঝিয়ে বলা যাবে এই নামে সারসংক্ষেপ? হ্যাঁ, কেন বলা যাবে না। অবস্থা সম্পন্ন গৃহকর্তার ছেলে মেয়েদের পড়াবেন জায়গির মাস্টাররা। বিনিময়ে তার থাকা এবং খাওয়া হবে একদম বিনামূল্যে। নিজের শিশু কিশোরদের পড়ানোর বিনিময়ে থাকা এবং খাওয়ার সংস্থান দিতে পারে এমন বাড়ির মালিককে খুঁজে বের করে তার কাছে সাক্ষাৎকার দিয়ে নিজের থাকা খাওয়ার ব্যবস্থাটাকে জায়গির বা লজিং প্রথা বলে। আর এই সমাজে এসব ব্যক্তিদের বলা হয় জায়গির মাস্টার। আরও বোঝাতে হবে নাকি? ও, এবার বুঝেছি। আপনি তাহলে রাজুকে পড়াতে এসেছেন আর তাদের বাড়িতেই থাকবেন এখন থেকে। আচ্ছা শুনুন, আমার নাম হচ্ছে মিনু। এই তো, এটাই হচ্ছে আমাদের বাড়ি। আমি নবম শ্রেণীতে পড়াশোনা করি।
আমি কিন্তু গণিত ভালো বুঝি না, তাই আমার যদি কখনো গণিতের সমস্যা হয় তাহলে আমি কি আপনার সাহায্য পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমি আবার গণিত খুব ভালো বুঝি। তোমার যখনই কোনো সমস্যা হবে বা গণিত করতে গেলে কোথাও যদি আটকে যাও, সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। আমি তোমাকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। আশা করি আমি বুঝিয়ে দেওয়ার পর তোমার আর কখনো গণিতে কোনো ধরনের সমস্যা হবে না। সেটা না হলেই ভালো। আর এই শীতে তুমি গরম কাপড় ছাড়া বাইরে বের হলে কেন? আমি তো এত জামা কাপড় পরে আছি, তাও শীত কমছে না। আর আমরা দুজনেই তো খালের একদম পাড়েই থাকি, তাই বাইরে যেমন ঠান্ডা লাগে তেমনই বাড়িতেও লাগে। চিন্তার নিস্তার নেই কোথাও। কুঁড়ে মানুষদের শীত বেশি লাগে, আমি তো আর কুঁড়ে নই। আচ্ছা, আমি এখন যাই, পরে কথা হবে। ভালো থাকবেন, আসি মাস্টার মশাই। আচ্ছা বেশ, যাও। এই নাও আকাশ, তোমার জন্য 4 বিস্কিট নিয়ে এলাম, খেয়ে নাও। খেয়ে তারপর আবার পড়াও। আমি গেলাম। ঠিক আছে, ধন্যবাদ। কি ব্যাপার রাজু, তুমি মনোযোগ দিয়ে পড়ছো না কেন? খালি তো সেই তখন থেকে দুষ্টুমি করেই যাচ্ছ, আর এটা সেটা নিয়ে প্রশ্ন করে যাচ্ছ। এভাবে করলে তোমার পড়াশোনা হবে না। তারপর তোমার বাবা দেখবো আমাকে সহ তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে সেটা তো পরে দেখা যাবে। তখন আপনি বলুন, মা কি কাজটা ঠিক করেছে? কোন কাজের কথা বলছো রাজু? তোমার মা আবার কি কাজ করলো বুঝলাম না তো। কেন না বুঝবার কি আছে? আপনি দেখতে পাচ্ছেন না, এখানে আমরা দুজন মানুষ, আর মা শুধু আপনার জন্য বিস্কুট আর চা নাস্তা দিয়ে চলে গেল। কেন আমি কি শুধু হাঁ করে তাকিয়ে থাকবো নাকি? তুমি যে এত দুষ্টু সেটা তো আমি জানতাম না। এই কাপ থেকে তুমি আর আমি ভাগাভাগি করে খাবো, আর বিস্কুট তো অনেকগুলি আছে, সেখান থেকেও দুজনে ভাগ করে খাওয়া যাবে। তুমি তো পড়াশোনা করো, তুমি তো জানো সবসময় সহভাগিতা করে কাজ করলে সেখানে আনন্দ অনেক বেশি থাকে। কিন্তু তুমি যে কথাগুলো বললে, ওই কথাগুলো তো হিংসুটে মানুষেরা বলে, এমনটা আর কখনো বলবে না, কেমন? বলবো। তখন আমি খুব রাগ করব কিন্তু। আর তোমার বাবা কিন্তু আমাকে বলে দিয়েছেন তোমাকে শাসন করতে। আমার মুখের কথা যদি না শোনো তাহলে কিন্তু পিঠের মধ্য দিয়ে যেতে বলেছেন। সেটার জন্য তুমি প্রস্তুত আছো তো? কি যে বলেন না, হ্যাঁ আমি তো এতক্ষণ আপনার সাথে মজা করছিলাম। আসলে আপনি মুখে যেটা বলবেন আমি সেটাই শুনবো। আর আমার নামে বাবার কাছে কখনো নালিশ করবেন না। হ্যাঁ, আপনি আমাকে বললেই হবে, আমি অক্ষরে অক্ষরে আপনার সব কথা শুনে চলবো। এতক্ষণে লাইনে এসেছো। এবার মুখে তালা লাগিয়ে দয়া করে মন দিয়ে পড়ো, না হলে পরীক্ষায় গোল আলু পাবে। আমার প্রিয় খাবার হচ্ছে গোল আলু, খেতে যা মজা লাগে না। আচ্ছা তাই নাকি? তোমার পিঠ তুমি এবার প্রস্তুত করো, আমি একটু পরেই আসছি। হ্যাঁ, না না, আর না আর না, এই কান ধরলাম, আর না, এখনই সব পড়ে ফেলছি আমি। আচ্ছা মিনু, তুমি তো জানো আমি এই গাঁয়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে জায়গির মাস্টার হিসেবে এসেছি। এখানে আমার অনেক দায়িত্ব আছে। আমি যে আমার সেই দায়িত্ব ছেড়ে এখানে এসে তোমাকে অঙ্ক শেখাচ্ছি, কেউ যদি দেখে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। আমাদের দুজনের বদনাম হয়ে যাবে, সেটা তো কারোর পক্ষে ভালো নয়। মাস্টার মশাই, এত ভাবছেন কেন? নাম যেহেতু আছে, বদনাম একটু আধটু হবেই। আর দেখুন, আপনার কথায় আজকে শীতের সব জামা কাপড় পরে এসেছি। এখন ঠিক আছে তো? তাই তো দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমার কথা রাখবার জন্য। এখন বলো তোমার কোন কোন অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে, আমি খাতায় লিখে লিখে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা আপনি খাতায় লিখে লিখে আমাকে বুঝিয়ে দিন না। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর আমরা এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, বেশি দেরি করা মনে হয় কারোর জন্য ভালো হবে না। পঞ্চায়েত মশাই হয়তো এতক্ষণে রাজুকে দিয়ে আমাকে খুঁজতে পাঠিয়ে দিয়েছেন। এখন আমরা উঠি নাকি বলো? হ্যাঁ আচ্ছা মাস্টার মশাই, এত তাড়াহুড়া করার কি আছে? বসেন তো। আপনাকে এবার একটু আপনার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করতে পারি? তা আমার ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করাটা কি খুব প্রয়োজন? তা নয়, তবে জানার আগ্রহ তো থাকতেই পারে। আচ্ছা মাস্টার মশাই, আপনি বিয়ে করবেন কবে? কি বলছো, বিয়ে? আমার তো মনে হয় সেটা আর করা হবে না। দেখতে পাচ্ছ না চারিদিকে দ্রব্যমূল্যের দাম কিভাবে বেড়ে যাচ্ছে। বিয়ে করলে অনেক মানুষকে খাওয়াতে হয়, তা আমি এত টাকা পয়সা পাবো কোথায়? আরে আপনি কি যে বলেন না মাস্টার মশাই, তাই বলে কি বিয়ে করবেন না? আপনার তো মনে হয় অনেক বয়স হয়ে গেছে, তাই না? আচ্ছা
বলেন তো আপনার বয়স কত? তুমি বলো তো আমার বয়স কত? এই ধরেন 60 বা 65। খুব ভালো বলেছ, আমার বয়স 60 অথবা 65, তাই তো? এই জন্যই বলি তুমি গণিতে কেন এত ডাব্বা মার্কাচ্ছি। আমি ডাব্বা মার্কা? কেন তুমি নিজে বোঝো না যে তুমি একটা ডাব্বা মার্কা? তোমার কেন মনে হচ্ছে যে আমার বয়স 65 বছর? ঠিক আছে, আমি যেহেতু ডাব্বা মার্কা মেয়ে, তাই আজকের পর থেকে আর কোনো দিন আপনার সাথে কথা বলবো না। আমি এখন গেলাম। আরে আরে, কোথায় যাও? আমার কথাটা শুনে যাও। এমন কোনো এক শুক্রবারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপরে দোষ চাপিয়ে শুধু খেজুর দিয়ে বিবাহ সম্পন্ন করে ফেলবো। যা ইচ্ছে হয় করুন, আমি এখন আপনার সাথে আড়ি দিয়ে বাড়ি যাচ্ছি। ভালো থাকবেন। কি ব্যাপার আকাশ, তোমার খবর কি? আর আমার ছেলের পড়াশোনার কি খবর? ঠিকমতো পড়াশোনা করছে তো? ওর দিকে তোমার নজর খেয়াল ঠিকঠাক মতো পড়ছে তো? হ্যাঁ, ঠিকঠাক মতোই পড়ছে। কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা হবে কেন? আমাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা তো মনে হয় তোমার হচ্ছে, তাই না? মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। পাশের বাড়ির ওই মেয়েটার সাথে তোমার কি চলছে আমাকে বলো তো? ও, আপনি সুমনের বোনের কথা বলছেন? ওর বোন অঙ্কে খুবই কাঁচা। সুমন আমাকে বলেছিল আমার যদি অবসর সময় থাকে তাহলে মাঝে মধ্যে যেন তার বোনকে আমি একটু অঙ্ক দেখিয়ে দিই। ওরা অনেক দিন ধরে ভালো একজন অঙ্কের শিক্ষক খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। তোমার বাবা মা যে নিয়ত করে তোমাকে এখানে পাঠিয়েছেন, তুমি সেটা পূরণ করবার চেষ্টা করে যাবে। তা না করে পাশের বাড়ির সুমনের বোনের কোনো অঙ্ক শিক্ষক লাগবে কি লাগবে না, সে অঙ্কে কাঁচা নাকি পাকা, এত কথা ভাবতে তোমাকে হবে কেন? তুমি তোমার কাজটা ঠিকমতো করো না। ঠিক আছে, আর এমন হবে না। আর তুমি খুব ভালো করেই জানো, পঞ্চায়েত প্রধান হিসেবে আমার মান সম্মানের দিকটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এখানে কাজ দেবার আগে যখন তোমার সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন তোমার ভালো অমায়িক ব্যবহার দেখে তোমাকে পছন্দ হয়েছিল। তুমি খুব ভদ্র না হলে এতজনের মাঝখান থেকে তোমাকে তো আর বাছাই করতাম না। এখন সব দিক বিবেচনা করে তোমাকে কাজ করতে হবে, কোনো ভুল যেন না হয়। আর আজকের পর থেকে এসব বিষয়ে তোমার সাথে যেন আমাকে আর কখনো কথা বলতে না হয়, সেটা মাথায় রাখবে। আপনার প্রতিটা কথা আমার মনে থাকবে। তাহলে কি আর বলবো, আকাশ আমাদের একমাত্র ছেলে। আপনার এখানে পাঠিয়েছিলাম আপনার ছেলেকে পড়াতে আর ওর কলেজের পড়াটা শেষ করতে। এখানে এসে একটা মেয়েকে ও পছন্দ করে ফেলেছে। এখন আমরা চাই ওর এই বিয়েটা করিয়ে দিতে। তাছাড়া ওর কলেজের পরীক্ষাটা তো আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। তখন তো আর আপনার এখানে থাকবার আর কোনো দরকার হবে না। এ বিষয়ে মানে কি বলেন? আমি আর কি বলবো, আপনারা ওর বাবা মা, ওর যেটা ভালো হয় সেটাই করবেন। মিনু আমাদের গাঁয়ের মেয়ে, ওকে ছোটকাল থেকেই চিনি, অনেক ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। আপনাদের সংসারে গিয়ে আপনাদেরকে সুখেই রাখবে। তাহলে আপনি বললে আমরা বিয়ের ব্যবস্থাটা শুরু করব। হ্যাঁ, সেটা হলে তো করাই যায়। দেখেছো, শেষমেশ আমাদের বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। যার সাথে যার জুটি লেখা থাকে তার সাথে তো তার বিয়ে হবেই, এটাই তো স্বাভাবিক। মাস্টার হয়েও এই কথাটা বুঝি জানো না? তা তো জানি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? ভাবছি ডাব্বা মাথার একটা মেয়েকে আমার সংসারে নিয়ে গেলে কি যে হবে। ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা যদি আমার মতো না হয়ে তার মার মতো ডাব্বা মাথার হয়, তাহলে তো আমার সংসার পুরোটা রসাতলে হারিয়ে যাবে। এখন কি যে হবে, আমার খুব চিন্তায় আছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আগে বাড়িতে চলো, তোমার অত ভালো মাথাটা একদম ভেঙে খান খান করে দিলে তখন বুঝবে। আর এই মাথা নিয়ে তখন আর বড়াই করতে পারবে না, আমি টাস করে ফাটিয়ে দেব। কি গো বৌমা, খালপাড়ের এই বাড়িটা রেখে গিয়ে আমাদের বাড়িতে তোমার মন বসবে? কেমন লাগছে বলো তো তোমার? হ্যাঁ মা, আমার ভালোই লাগবে। খালপাড়ের বাড়িতে শীতের সময় থাকতে মোটেও ভালো লাগে না। আপনাদের বাড়ি গেলে মনে হচ্ছে আমার কোনো অসুবিধাই হবে না। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ তাই। হুম।